বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। ক্লাস সঞ্চালনায় আমি আছি নাসরিন সুলতানা, প্রভাষক অর্থনীতি, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকের এই ডিগ্রি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে টপিকটা আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে বাজার, এবং বাজারের যে দুটি বিষয় আমি আজকে তোমাদের সাথে ব্যাখ্যা করব, তোমাদের সাথে কথা বলবো যে দুটি বিষয় নিয়ে। প্রথমটা হচ্ছে পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন। 2 নম্বর হচ্ছে পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো। আমরা গত ক্লাসে দেখেছি পুনঃপ্রতিযোগিতামূলক বাজার কাকে বলে। এর মধ্যে আমরা দেখেছি বাজার কি, বাজারের শ্রেণীবিভাগ, এর মধ্যে পুনঃপ্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলা, পাশাপাশি আরও দেখেছি পুনঃপ্রতিযোগিতামূলক বাজার এবং বিশুদ্ধ পুনঃপ্রতিযোগিতামূলক বাজারের মধ্যে পার্থক্য। আজকে তারই ধারাবাহিকতায় আমি দেখব পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন। আমরা পুনঃপ্রতিযোগিতামূলক বাজারের যে বৈশিষ্ট্যগুলো দেখেছি একটু খেয়াল করি। প্রথম বৈশিষ্ট্য ছিল অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকবে, সমজাতীয় দ্রব্য উৎপাদন ও বিক্রয় করবে, উপকরণগুলোর গতিশীলতা থাকবে। পাশাপাশি আমরা আরেকটা বিষয় দেখেছি, সেটি হচ্ছে পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা এবং বিক্রেতার অবাধে প্রবেশ ও প্রস্থান রয়েছে। তো এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলোর কারণে পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে ফার্ম চাইলেই ইচ্ছে মতো দাম আদায় করতে পারে না, অথবা অন্যের ক্রেতা থেকে বেশি পরিমাণ দাম আদায় করতে পারে না। তো এইভাবে দেখা যায় যে সকল ফার্ম যখন সমজাতীয় দ্রব্য উৎপাদন করে এবং ওই নির্দিষ্ট দামে দ্রব্য উৎপাদন ও ক্রয় বিক্রয় করে। এখানে আরেকটা বৈশিষ্ট্য আমরা বলেছি, খেয়াল করেছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার অবাধে প্রবেশ প্রস্থান রয়েছে। এখানে ক্রেতা চাইলে দ্রব্যটা কিনতে বাজারে আসতে পারে, বিক্রেতা দ্রব্যটা বাজারে বিক্রয় করতে পারে, অর্থাৎ নতুন কোনো ফার্ম বাজারে ঢুকে দ্রব্য উৎপাদন ও বিক্রয় করতে পারে, অথবা যারা পুরাতন ফার্ম ছিল বা আগে দ্রব্য উৎপাদন করতো তারা বাজার থেকে চাইলে প্রস্থান করতে পারে। এখানে কোনো প্রকার বিধি নিষেধ বা কোনো ব্যারিয়ার এখানে নেই। সেক্ষেত্রে দেখা যায় যে সমজাতীয় দ্রব্য নির্দিষ্ট দামে উৎপাদন এবং বিক্রয় করে বিধায় এখানে কোনো নতুন ফার্ম চাইলে বেশি দাম আদায় করতে পারে না, অথবা কম দামে সে বিক্রয় করতে পারবে না। বেশি দামে বিক্রয় করতে পারবে না এই জন্য, কারণ সে বেশি দাম আদায় করতে চাইলে ওই বিক্রেতার দ্রব্য বিক্রয় হবে না। আবার কম দামে দ্রব্যটা যদি সে বিক্রয় করতে চায় তখন দেখা যাবে যে সে ক্ষতির সম্মুখীন হবে, কারণ পুনঃপ্রতিযোগিতামূলক বাজারের যে বৈশিষ্ট্যটা রয়েছে সেই বৈশিষ্ট্য আমরা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে একটা নির্দিষ্ট দামেই দ্রব্যটা ক্রয় বিক্রয় হয়, এবং যে দামটা নির্ধারিত হয় সেখানে শুধুমাত্র স্বাভাবিক মুনাফাই রয়েছে। এখানে স্বাভাবিক মুনাফার চেয়ে যদি কম মুনাফা সে দ্রব্যটা বিক্রয় করতে চায় তাহলে সে অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে। তাহলে আমরা বলতে পারি পুনঃপ্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগত কারণে ফার্ম চাইলেই এখানে বেশি দাম আদায় করতে পারে না, অথবা কম দামে দ্রব্যটা বিক্রয় করতে পারে না। এখানে শিল্পের চাহিদা এবং যোগানের মাধ্যমে যে দামটা নির্ধারিত হয়, অর্থাৎ ওই পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে প্রতিযোগিতার ভিত্তিতে ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মধ্য দিয়ে যে দামটা নির্ধারিত হয় সেই দামে দ্রব্য ক্রয় বিক্রয় করা হয়, এবং নতুন কোনো ফার্ম প্রবেশ করলে সে দাম মেনে নিয়েই দ্রব্য উৎপাদন ও বিক্রয় করবে। সেই জন্যই পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহীতা বলা হয়। আমরা বিষয়টা একটু চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে চাই, দেখি কিভাবে আমরা সেটা বলতে পারি যে পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে ফার্ম দাম গ্রহীতা। শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি চিত্র পাশাপাশি অঙ্কন করার জন্য আমি লম্ব অক্ষে দাম এবং ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, এখানেও লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ দেখিয়েছি। এখানে একটা বিষয় খেয়াল করি, এই পাশে যে চিত্রটা অর্থাৎ বাম পাশের যে চিত্রটা, সেই চিত্রে হচ্ছে শিল্পের চাহিদা এবং যোগান রেখা আমরা অঙ্কন করব। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ফার্ম নিয়েই কিন্তু একটি ওই দ্রব্যের শিল্পটা গড়ে ওঠে।
তো ওই ছোট ছোট ফার্মগুলোর দ্রব্য এবং ওই যে সেবা সেটা নিয়ে পুনঃপ্রযুক্তিমূলক বাজারের ওই নির্দিষ্ট দ্রব্যের শিল্পটা গড়ে উঠবে এবং সেক্ষেত্রে শিল্পের চাহিদা রেখা এবং শিল্পের যোগান রেখার মধ্যে ভারসাম্য লাভ করবে। এখানে শিল্পের চাহিদা রেখা আর শিল্পের যোগান রেখার মধ্যে নির্দিষ্ট বিন্দুতে ভারসাম্য লাভ করবে, যেখানে একটা দাম আমরা ধরে নিচ্ছি P0। এটা শিল্পের নির্ধারিত দাম, যেখানে Q1 পরিমাণ যোগান নিয়ে P0 দামে পুনঃপ্রযুক্তিমূলক বাজারের ওই শিল্পটা বা ওই বাজারটা গড়ে ওঠে। এখন এই বাজারে যদি নতুন কোনো ফার্ম বা পুনঃপ্রযুক্তিমূলক বাজারে নতুন কোনো ফার্ম যদি প্রবেশ করতে চায়, তাহলে তাকে এই P0 দাম মেনে নিয়েই কিন্তু বাজারে প্রবেশ করতে হবে। অর্থাৎ এখানে এটা যদি আমরা নতুন কোনো ফার্মের ক্ষেত্র বিবেচনা করি, সেই ক্ষেত্রে আমরা এখানে এই P0 সমান দাম নিয়েই আমরা দ্রব্য উৎপাদন করতে পারবো। অর্থাৎ এখানে P0 P সমান AR সমান MR, অর্থাৎ এইটাই গড়াই, এটাই প্রান্তিকে এবং এটা দাম, এই তিনটাই কি হবে? সমান হবে। তাহলে আমরা দেখতে পারি যে এখানে এটা হচ্ছে শিল্পের ভারসাম্য আর এটি হচ্ছে ফার্মের ভারসাম্য। অর্থাৎ এখানে আমরা ফার্মের ভারসাম্য ব্যাখ্যা করছি এবং P0 সমান AR সমান MR, এটি হচ্ছে একটি পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে ফার্মের চাহিদা রেখা। আর অন্যদিকে যে DD এবং SS চাহিদা এবং যোগান, এই দুটোর ভিত্তিতে P0 এবং Q1 পরিমাণ দ্রব্য উৎপাদন এখানে হয়েছে। তাহলে আমরা বলতে পারি পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী ফার্মগুলো নির্দিষ্ট দামে দ্রব্য উৎপাদন ও বিক্রয় করে শিল্পের বাজার বা পুনঃপ্রতিযোগিতামূলক বাজার গড়ে তুলে বিধায় এখানে কোনো ছোট ফার্মের পক্ষে ওই শিল্পের নির্ধারিত দাম বা পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে প্রতিযোগিতার ভিত্তিতে নির্ধারিত দামকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না, যার কারণেই তাদের নির্ধারিত দাম মেনে নিয়ে বাজারে দ্রব্য উৎপাদন ও বিক্রয় করতে ফার্ম বাধ্য থাকে। বিদায় ফার্মকে পুনঃপ্রযুক্তিমূলক বাজারে ফার্মকে দাম গ্রহীতা হিসেবে বিবেচনা করা হয়। আশা করি এই অংশটুকু বুঝেছি। আমি এখন নেক্সট অংশে চলে যাব, যেখানে আমরা দেখব হচ্ছে পুনঃপ্রযুক্তিমূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। আমরা এখানে পুনঃপ্রযুক্তিমূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, এখানে স্বল্পকাল বলতে সাধারণত নির্দিষ্ট কালকে আমরা বুঝি না, এখানে উপকরণ ও খরচের ভিত্তিতে আমরা কালকে বিবেচনা করি। অর্থাৎ যে সময়কালে দু ধরনের উপকরণ বিদ্যমান থাকে, যেমন স্থির উপকরণ ও পরিবর্তনীয় উপকরণ তথা স্থির খরচ ও পরিবর্তনীয় খরচ, সে কালকে আমরা স্বল্পকাল হিসেবে বিবেচনা করব। আর এই স্বল্পকালে পুনঃপ্রযুক্তিমূলক বাজারে 3 ধরনের ভারসাম্য অর্জিত হয়। আমরা সে ভারসাম্যগুলো প্রথম থেকে বলি। একটি হচ্ছে অস্বাভাবিক মুনাফাসহ ভারসাম্য, 2 নম্বর হচ্ছে স্বাভাবিক মুনাফাসহ ভারসাম্য, 3 নম্বর ক্ষতি বা লোকসানসহ ভারসাম্য। আমরা একটু বিষয়টা বোর্ডে ব্যাখ্যা করি। প্রথমটা হবে অস্বাভাবিক মুনাফাসহ ভারসাম্য, যেখানে AR > SAC, অর্থাৎ আমার স্বল্পকালীন গড় খরচের চেয়ে গড় আয়টা বেশি হবে। তারপর স্বাভাবিক মুনাফা সহ যে ভারসাম্য, সেখানে হবে AR সমান SAC, অর্থাৎ গড় আয় এবং স্বল্পকালীন গড় খরচ সমান হবে। আর 3 নম্বর যেটা ক্ষতি সহ ভারসাম্য বা লোকসান সহ ভারসাম্য, সেখানে হবে AR < SAC, অর্থাৎ গড় আয়ের চেয়ে স্বল্পকালীন গড় খরচটা বেশি হবে। এখন আমরা বিষয়টা আস্তে আস্তে সামনের দিকে ব্যাখ্যা করব এবং আমি চেষ্টা করব আজকে 3টা বিষয় এখানে তোমাদের সামনে তুলে ধরতে। তাহলে আমরা প্রথমে যে দেখব অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে যদি কোনো ফার্ম তার খরচের চেয়ে
মানে আয়ের পরিমাণটা বেশি আদায় করতে পারে বা বেশি আয় করতে পারে, তখন তাকে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য আমরা বলতে পারি। অর্থাৎ গড় খরচের চেয়ে যদি গড় আয়টা বেশি হয়, তখন পুনঃপ্রযোজিতামূলক বাজারে স্বল্পকালে ফার্মে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করতে পারে। এবং এখানে যে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যের কথা বলা হয়েছে, এটাকে অর্থনীতিতে অর্থনৈতিক মুনাফা বা এটাকে ইকোনমিক প্রফিটও বলা হয়। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্ম গড় খরচের চেয়ে যদি গড় আয়ের পরিমাণটা বেশি করে থাকে, তখন যে মুনাফাটা অর্জিত হয় তখন তাকে ইকোনমিক প্রফিট বা অর্থনৈতিক মুনাফা বলা হয়। আমরা জানি পুনঃপ্রযোজিতামূলক বাজার সহ বিভিন্ন বাজারে ভারসাম্যের দুটি শর্ত রয়েছে। একটি হচ্ছে প্রয়োজনীয় শর্ত, আরেকটি হচ্ছে পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্তটি হচ্ছে প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয়। পর্যাপ্ত শর্ত হচ্ছে প্রান্তিক খরচ রেখা গড় আয় রেখাকে নিচের দিক থেকে ছেদ করে যাবে। আমরা শর্তগুলো একটু লেখার চেষ্টা করি। এই দুটি শর্ত আমাদের তিনটা ভারসাম্যের ক্ষেত্রেই প্রয়োজন হবে। আমার প্রয়োজনীয় যে শর্ত, প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয়, আর পর্যাপ্ত যে শর্ত, প্রান্তিক খরচ রেখা শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি বাজারের দুটি শর্তে আমরা ভারসাম্য লাভ করি। প্রয়োজনীয় যেটা শর্ত সেটা হচ্ছে প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয় হবে, এবং প্রান্তিক ব্যয় রেখা অর্থাৎ প্রান্তিক খরচ রেখা প্রান্তিক আয় রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে যাবে, এবং যে বিন্দুতে এই দুটি শর্ত প্রতিপালিত হবে সেখানে আমরা ভারসাম্য অর্জিত হয়েছে বলে ধরে নিতে পারি। তাহলে আমরা এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অস্বাভাবিক মুনাফা সহ যে ভারসাম্যটা অর্জন হয় সেটা চিত্রের সাহায্যে একটু ব্যাখ্যা করে দেখব। এখানে দাম, আয়, খরচ আর ভূমি অক্ষে হচ্ছে উৎপাদনের পরিমাণ। চিত্রে আমরা দেখছি লম্ব অক্ষে হচ্ছে দাম, আয়, খরচ দেখানো হয়েছে এবং ভূমি অক্ষে দ্রব্য উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সকল ফার্ম সমজাতীয় দ্রব্য এবং নির্দিষ্ট দামে উৎপাদন করে বিধায়, দ্রব্য বিক্রয় করে বিধায়, সেক্ষেত্রে গড় আয়, প্রান্তিক আয়, দাম রেখা অর্থাৎ চাহিদা রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে। শুধুমাত্র পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয়, প্রান্তিক আয়, দাম রেখা ভূমি অক্ষের সমান্তরাল বা সমান হয়ে থাকে। যেমন আমরা বলতে পারি এখানে AR সমান MR দাম। এখানে দেখা যাচ্ছে চিত্রে লম্ব অক্ষে দাম, আয় এবং খরচ, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে, এবং AR এবং MR হচ্ছে গড় আয়, প্রান্তিক আয় রেখা। দুটি রেখায় কিন্তু একটি রেখা, কারণ এখানে দাম স্থির, একটি নির্দিষ্ট দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় হয় বিধায় সকল ফার্ম সে দাম মেনে নেয়, যার কারণে আমার গড় আয়, প্রান্তিক আয়, দাম রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল। অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা দেখেছি যেটা গড় আয় গড় খরচের চেয়ে বেশি হয়, অর্থাৎ যেটা ছিল AR গ্রেটার দেন SAC, সেভাবে আমরা চিত্রটা অঙ্কন করার চেষ্টা করব। আমরা প্রথমে SAC রেখাটা অঙ্কন করে নিই। SAC রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে SMC যাবে।
শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করি এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে শর্ত প্রয়োজনীয় শর্ত MR = MC অর্থাৎ গড় আয় সমান প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয় দুটি বিন্দুতে অর্জিত হয়েছে একটি M বিন্দু আর একটি N বিন্দু এইটা যেহেতু MR রেখা আর এটি MC রেখা SMC রেখা SMC রেখা হচ্ছে প্রান্তিক খরচ রেখা SC রেখা হচ্ছে গড় খরচ রেখা আর AR হচ্ছে গড় আয় এবং প্রান্তিক আয় এখানে আমার প্রয়োজনীয় শর্ত যেটা ছিল প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয় যে বিন্দুতে প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয় সমান হবে সেখানে ভারসাম্যের প্রথম শর্তটা প্রতিপালিত হবে এবং আমার এই চিত্র অনুসারে আমি দেখতে পাচ্ছি আমার এখানে M বিন্দু এবং N বিন্দু দুইটা বিন্দুতেই প্রান্তিক আয় এবং প্রান্তিক খরচ সমান হয়েছে প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় দুটাই সমান হয়েছে কারণ এটি হচ্ছে আমার প্রান্তিক ব্যয় রেখা আর এই যে রেখাটা সেটি হচ্ছে আমার প্রান্তিক ব্যয় রেখা আর এটি প্রান্তিক আয় রেখা এবং প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় সমান হয়েছে M বিন্দুতে আর N বিন্দুতে কিন্তু আমার পর্যাপ্ত শর্ত অনুসারে প্রান্তিক খরচ রেখা প্রান্তিক আয় রেখাকে নিচের দিক থেকে ছেদ করে গেলেই তখনই আমার ভারসাম্যটা পরিপূর্ণভাবে অর্জিত হবে কিন্তু আমার এখানে M বিন্দুতে দেখা যাচ্ছে MC রেখায় MR রেখাকে উপরের দিক থেকে ছেদ করেছে নিচের দিক থেকে নয় কিন্তু N বিন্দুতে MC রেখা এই MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে গেছে সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের N বিন্দুতেই ভারসাম্যটা অর্জিত হয়েছে সুতরাং এখানে বলা যায় OQ1 পরিমাণ দ্রব্য ও P0 দামে বিক্রি করলে একজন পূর্ণ প্রতিযোগী বাজারি অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে এখন অস্বাভাবিক মুনাফার পরিমাণটা আমরা নির্ণয় করি এখানে খরচের SSC রেখা থেকে আমরা খরচের পরিমাণটা বের করে নিয়ে আসি ধরে নিলাম P1 আর এটার একটা নাম দিয়ে দিলাম L বিন্দু তাহলে এখানে আমার মোট আয়টা দাঁড়াবে ও P0 * OQ1 ও P0 * OQ1 মোট আয় তাহলে ও P0 and Q1 মোট আয় আর মোট খরচ হবে ও P1 * OQ1 তাহলে ও P1 L Q1 আমার প্রফিট বা মুনাফা অস্বাভাবিক মুনাফা বা ইকোনমিক প্রফিট যেটা বলি সেটি কত হবে দেখে নিই ও P0 and Q1 minus ও P1 L Q1 অর্থাৎ আমার এই অংশটা হচ্ছে মোট আয় আর এখানে এই অংশটি হচ্ছে মোট ব্যয় অর্থাৎ ও P0 and Q1 হচ্ছে মোট আয় আর মোট খরচ হচ্ছে ও P1 L Q1 তাহলে আমার মোট আয় থেকে মোট ব্যয়টা বাদ দিলে বাকি যে অংশটুকু থাকে অর্থাৎ P0 P1 L N হচ্ছে অস্বাভাবিক মুনাফা তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে অস্বাভাবিক মুনাফা কত পাবো P0 P1 L N হচ্ছে আমার অস্বাভাবিক মুনাফা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম এভাবে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করতে পারে এখন আমরা যেটা দেখব স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যটা কিভাবে ব্যাখ্যা করা যায় আমরা আগের চিত্রের মতোই আবার নিয়ে নিলাম স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য আর স্বাভাবিক মুনাফা সহ যে ভারসাম্য সেই ভারসাম্যের যে শর্তটা ছিল সেটা হচ্ছে গড় আয় সমান গড় খরচ সমান হবে অর্থাৎ কোনো একটি দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যতটুকু খরচ হবে ততটুকুই যদি আয় হয় তাহলে এখানে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জিত হবে এখন স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জনের ক্ষেত্রে আমরা একই ডায়াগ্রামটা আবার নিলাম লম্ব অক্ষে দাম আয় খরচ এবং ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ বা ভোগের পরিমাণ দেখানো হয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেটা জানি নির্দিষ্ট দাম সমজাতীয় দ্রব্য উৎপাদন করার কারণে একটি দামে দ্রব্য ক্রয় বিক্রয় হয় বিদায় সেখানে গড় আয় প্রান্তিক আয় ভূমি অক্ষের সমান্তরাল হয় অর্থাৎ চাহিদা রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হবে এখন যেহেতু স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করছি সেক্ষেত্রে এসএসসি রেখাটা অর্থাৎ গড় খরচ রেখাটা ওই এআর রেখার সাথে ছেদ করে যাবে
এখানে দুটি ভারসাম্য বিন্দু প্রাথমিক শর্ত অনুসারে এই যে আগের মতোই এম বিন্দু আর এখানে এন বিন্দু। আর প্রয়োজনীয় শর্ত দুটো বিন্দুতে পালিত হলেও পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে একটা বিন্দুতে, সেটি হচ্ছে এন বিন্দু। অর্থাৎ এখানে এমসি রেখা আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে গেছে, সেক্ষেত্রে আমার ভারসাম্য হবে এন বিন্দুতে। আর এখানে আমার মোট আয় এবং মোট ব্যয় দুটোই সমান, ও পি এন কিউ ওয়ান, ও পি এন কিউ ওয়ান দুটোই হচ্ছে আমার মোট আয় এবং মোট ব্যয়। সুতরাং প্রফিট যেটা দেখব আমরা, জিরো। অর্থাৎ জিরো মানে এখানে আমার স্বাভাবিক মুনাফাটা বিদ্যমান। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা বা উৎপাদনকারী স্বাভাবিক মুনাফা সহ স্বল্পকালে ভারসাম্য অর্জন করতে পারে। এখন যেটা আমরা লাস্ট ওয়ান দেখব, লোকসান সহ বা ক্ষতি সহ ভারসাম্যটা কিভাবে ব্যাখ্যা করব। আমরা জানি ক্ষতিসহ যে ভারসাম্য, সেখানে অবশ্যই গড় আয়ের চেয়ে গড় খরচটা বেশি হবে। অর্থাৎ প্রতি একক দ্রব্য উৎপাদনে উৎপাদনকারী যদি বেশি পরিমাণ খরচ করে, যদি আয়ের পরিমাণটাও কম হয়, সেক্ষেত্রে অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে। এবং এই যে ক্ষতির সম্মুখীন হয়, সেখানে স্বল্পকালে একটি ফার্ম সে ক্ষতি নিয়েও কিন্তু উৎপাদন কার্য চালিয়ে যায়। এর কারণ রয়েছে অবশ্যই। কারণ স্বল্পকালে আমরা দু ধরনের খরচ বহন করি, একটি হচ্ছে স্থির খরচ আর একটি হচ্ছে পরিবর্তনীয় খরচ। এখন লোকসান যদি হচ্ছে সেটা দেখে উৎপাদনকারী তার উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে পুরোপুরি স্থির খরচটা তার লোকসান হবে। এখন যদি স্থির খরচে কিছু অংশ উঠে আসে পরিবর্তনীয় খরচের সাথে, তাহলে একজন উৎপাদনকারী লোকসান দিয়ে হলেও তার উৎপাদন কার্য চালিয়ে যাবে। এখন আমরা বিষয়টি একটু চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি। এখানে লম্ব অক্ষে আগের মতোই দাম, আয় এবং খরচ, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। এখানে যেহেতু ক্ষতি সহ ভারসাম্য, আমার এসএসসি রেখাটা উপরের দিকে হবে, আর এখানে এমসি রেখা, এম আর ইকুয়ালস টু এমসি হয়েছে এই বিন্দুতে, যেখানে আমি আগের মতো নিয়ে এম বিন্দু এন বিন্দু এই দুই বিন্দু। তো এখানে আমার কিউ ওয়ান পরিমাণ দ্রব্যের উৎপাদন, পি ওয়ান হচ্ছে দাম। এখন ক্ষতিসহ ভারসাম্য ব্যাখ্যা করতে গেলে আমার এই বরাবর উপরের দিকে উঠে আমার খরচটা বের করতে হবে, কারণ আমার খরচ রেখাটা হচ্ছে এই লাইনের উপরে। সুতরাং আমার খরচটা উপরের ওই খরচ স্বল্পকালীন গড় খরচ রেখা থেকে খরচের বিন্দুটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোট আয় হচ্ছে ও পি নট ইন্টু ও কিউ ওয়ান। আমার মোট আয় হচ্ছে, যেহেতু এটা গড় আয় রেখা, সে তার সাথে রিলেটেড আমার মোট আয় হবে ও পি নট অ্যান্ড কিউ ওয়ান। আর গড় খরচ রেখার সাথে রিলেটেড এল বিন্দু, এখান থেকে আমি খরচটা বের করে নিচ্ছি। আমার মোট খরচ হবে ও পি ওয়ান ইন্টু ও কিউ ওয়ান যদি হয় ও পি ওয়ান এল কিউ ওয়ান। তাহলে আমার যে প্রফিট বা ক্ষতি সেটা অবশ্যই নেগেটিভ হবে, কারণ আমার আয় কম ব্যয়টা বেশি। তা আমার মোট আয় ও পি নট এন কিউ ওয়ানের চেয়ে মোট খরচ ও পি ওয়ান এল কিউ ওয়ান বেশি, সেক্ষেত্রে আমার এতটুকু পরিমাণ হচ্ছে লোকসান বা ক্ষতি। আমার লোকসানের পরিমাণ কত হবে এখানে? পি ওয়ান পি নট এন এল। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম স্বল্পকালে 3 ধরনের ভারসাম্য অর্জন করতে পারে: অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য এবং লাস্ট ওয়ান আমরা যেটা ব্যাখ্যা করলাম, ক্ষতিসহ ভারসাম্য। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেন ফার্ম ক্ষতিসহ ভারসাম্য অর্জন করবে, একটু আগে আমি সেটা বলেছি, আবার বিষয়টা আবার একটু বলে নিচ্ছি।
একজন পুনঃপ্রযোজিতমূলক বাজারে স্বল্পকালে দুই ধরনের খরচ বহন করে, একটা হচ্ছে স্থির খরচ আর একটা হচ্ছে পরিবর্তনীয় খরচ। ধরে নিলাম সে 100 টাকা খরচ করে, তার মধ্যে 50 টাকা স্থির খরচ আর 50 টাকা পরিবর্তনীয় খরচ। এখন সে 100 টাকা খরচ করে যদি দ্রব্যটা 80 টাকায় বিক্রি করে, 20 টাকায় যদি লস হয়, তাহলে সে স্বল্পকালে 20 টাকা লস দিয়ে হলে উৎপাদন কার্য চালিয়ে যাবে। কারণ সে যদি ওই মুহূর্তে উৎপাদনটা বন্ধ করে দেয়, তাহলে তার সম্পূর্ণ 50 টাকা স্থির খরচ ক্ষতি, আর যদি উৎপাদন চালিয়ে যায় তাহলে তার 20 টাকা ক্ষতি। শিক্ষার্থীরা, আমি বুঝাতে পেরেছি? স্থির খরচ পুরো 50 টাকাটাই লোকসান হবে যদি সে উৎপাদন বন্ধ করে দেয়, লোকসান হচ্ছে সে ভেবে। আর যদি সে লোকসান দিয়ে হলে উৎপাদন চালিয়ে যায়, তাহলে তার 30 টাকা স্থির খরচ উঠে এসে 20 টাকা ক্ষতি হচ্ছে। অর্থাৎ কিছু না কিছু স্থির খরচের অংশ উঠে আসছে পরিবর্তনীয় খরচের সাথে। তাহলে বলা যায় স্বল্পকালে একটি ফার্ম লোকসান দিয়ে হলেও উৎপাদন কার্য চালিয়ে যেতে পারে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা যে যে বিষয়গুলো জানলাম, পুনঃপ্রযোজিতমূলক বাজারে ফার্মকে কেন দামগ্রহীতা বলা হয়, আরেকটি প্রশ্ন হচ্ছে স্বল্পকালে পুনঃপ্রযোজিতমূলক বাজারের ভারসাম্যটি ব্যাখ্যা করো। আশা করি তোমরা বুঝেছো। ইনশাল্লাহ সামনের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।